স্নাইন এর আগের দিন দেখো আমি তোমাদের বুঝিয়েছিলাম ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় যে ভাগ ছিল ধ্বনির আগমন। আজকে আমি তোমাদের সেই ধ্বনি পরিবর্তনের তৃতীয় যে ভাগ রয়েছে ধ্বনির রূপান্তর সেটা একটু আলোচনা করি। ধ্বনির রূপান্তর কাকে বলছে না, রূপান্তর কথাটার অর্থ হচ্ছে এই যে আমরা এখানে বলে দিয়েছি রূপান্তর। রূপান্তর কথাটার অর্থ কি, রূপের অন্তর, মানে রূপটাকে যদি আমরা যা রূপ ছিল সেটার আর একটা অন্যরকম রূপ সেটায় পরিণত হলো, পরিবর্তন ঘটা সোজা কথায় বলে। তাই ধ্বনি রূপান্তর কাকে বলছে না, ধ্বনি পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ রীতি হচ্ছে ধ্বনি রূপান্তর। ধ্বনি যখন একটা যা ধ্বনি ছিল সেই ধ্বনি থেকে আর একটা ধ্বনিতে চলে যাওয়াটাকে আমরা কি বলছি, ধ্বনি রূপান্তর। ধ্বনি রূপান্তরকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি। এক হচ্ছে স্বরধ্বনি রূপান্তর আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি রূপান্তর। মানে আমাদের পুরো ব্যাকরণে যা কিছু যত কিছু কাজ সব এই স্বরবর্ণ, স্বরধ্বনি, ব্যঞ্জনবর্ণ, ব্যঞ্জনধ্বনি এদেরকে নিয়েই। তো মূলত সেখানে স্বরধ্বনি রূপান্তর এবং ব্যঞ্জনধ্বনি রূপান্তরটা দাঁড়িয়ে রয়েছে। স্বরধ্বনি রূপান্তরকে আমরা আবার চার ভাগে ভাগ করছি। কি কি? স্বরসঙ্গতি, অপিনিহিতি, অভিশ্রুতি এবং ক্ষতিপূরক দীর্ঘীভবন। এবার আমরা জেনে নিই স্বরসঙ্গতি কাকে বলে। স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি কথাটা মানে স্বর মানে স্বরবর্ণ, তাই তো, বা স্বরধ্বনি। সঙ্গতি মানে হচ্ছে একটা মিল রক্ষা করা, কোনো একটা সামঞ্জস্য বা মিল রক্ষা করা। তাহলে স্বরসঙ্গতি কাকে বলছি? উচ্চারণের সময় শব্দের মধ্যবর্তী বিভিন্ন ধরনের স্বরধ্বনির মধ্যে যথাসম্ভব সামঞ্জস্য বা সঙ্গতি রক্ষাকে বলে স্বরসঙ্গতি। মানে একটা যখন আমরা কোনো শব্দ উচ্চারণ করছি সেই শব্দের মধ্যে যদি স্বরধ্বনি পরপর স্বরধ্বনি থাকে, তখন সেই দুটো স্বরধ্বনির মধ্যে একটা মিল রক্ষা করা, সামঞ্জস্য বা সঙ্গতি মানে মিল রক্ষা করার মধ্যে, উচ্চারণের মধ্যে একটা মিল রক্ষা করাটাকে বলা হচ্ছে স্বরসঙ্গতি। যেমন দেশি, দিশি, দেশি। দেখো, দেশির সঙ্গে দেশিটা উচ্চারণ করতে গিয়ে আমরা কী করে দিলাম, দুটোকেই একারটাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে দুটোই কী করে দিলাম, দিশি করে দিলাম। স্বরসঙ্গতিকে তোমরা আরও একটাভাবে বলতে পারো, সেটা হচ্ছে কি না, স্বরসঙ্গতি হচ্ছে পদের অন্তর্গত, এটাও বলতে পারো, পদের অন্তর্গত পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরের এবং পরবর্তী স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বরের পরিবর্তনকে বলা হচ্ছে কি স্বরসঙ্গতি। এই ডেফিনেশন বা এই সংজ্ঞাটাও তোমরা কিন্তু বলতে পারো। যেমন দিলাম, দিলেম, দয় হ্রস্বই লয়াকার ম আকার ছিল, সেই আকারটা কিসে পরিণত হলো, আমাদের স্বরসঙ্গতি মানে দুটোর সঙ্গে একটা সামঞ্জস্য রক্ষা করার জন্য একারে পরিণত হলো। এটাতে আমরা বিশদভাবে আরও একটা পরের ক্ষেত্রে যাব, সেটা হচ্ছে যে কোনো কিছু শব্দের প্রথমে কোনো যদি হর্ষইকার বা হর্ষই স্বরধ্বনি থাকে, তারপরে যদি আ স্বরধ্বনি থাকে, তখন সেই আ স্বরধ্বনিটা এই স্বরধ্বনিতে পরিণত হওয়ার একটা তার বিশেষ প্রবণতা দেখা দেয়। আচ্ছা, এই স্বরসঙ্গতিটা মোটামুটি আমরা জানলাম। স্বরসঙ্গতিকে আবার আমরা চারটে ভাগে ভাগ করছি। তা প্রথম ভাগ হচ্ছে কি, প্রগত স্বরসঙ্গতি। প্রগত মানে আগে, মানে আদি বা প্রথম যেটাকে বলা হচ্ছে। পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরধ্বনি পরিবর্তিত হলে তাকে প্রগত স্বরসঙ্গতি বলে। পূর্ববর্তী স্বর উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, দেখো, মিঠা, পূর্ববর্তী স্বর কি, স্বরধ্বনি কি, মি, হর্ষইকার। পরবর্তী স্বরধ্বনি কি, আকার ছিল। তাহলে এই পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে যখন পরবর্তী স্বরধ্বনিটা একটা সামঞ্জস্য রেখে পরিবর্তিত হওয়ার চেষ্টা করে, তখন তাকে বলা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। যেমন মিঠা থেকে হলো মিঠে। দেখো, আগে যেটা আমরা পড়লাম যে পড়া প্রগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতিটাকে আমরা একটু তোমাদেরকে একটু অন্যভাবে বুঝিয়ে দিই। সেটা কীরকম, তার ক্ষেত্রে কতগুলো নিয়ম আছে। প্রগত সঙ্গতি কী কী হলে প্রগত স্বরসঙ্গতি হয়, যেমন দেখো, কোনো শব্দের প্রথমে যদি হর্ষইকার থাকে, তাহলে পরে শব্দের প্রথমে হর্ষইকার থাকলে এবং পরে যদি আকার থাকে, তখন সেই হর্ষইকারের প্রভাবে আকারটা কিসে পরিণত হয় না, একারে পরিণত হয়। দেখো, মিঠা, মিঠে, প্রথমে দেখো হর্ষইকার রয়েছে, পরে আকার রয়েছে। তো এই হর্ষইকারের প্রভাবে আকারটা কিসে পরিণত হলো, একারে পরিণত হলো। এই একটা কারণে প্রগত স্বরসঙ্গতি হয়। আর একটা যে কারণ, মানে প্রগত স্বরসঙ্গতি হওয়ার তো কতগুলো কারণ থাকে, তার আরেকটা কারণ কি না, প্রথমে যদি হর্ষউকার থাকে এবং পরে যদি আকার থাকে, তাহলে
আকার থাকলে কি হবে, আকারটা ওকারে পরিণত হয়। কোনো শব্দের প্রথমে যদি হর্ষকার থাকে এবং তারপরে আকার থাকলে সেই আকারটা হর্ষকারের প্রভাবে ওকারে পরিণত হয়। তুলা, তুলো, প্রথমে হর্ষকার ছিল তারপরে আকার ছিল, এই হর্ষকারের প্রভাবে সেটা আকারটা কিসে পরিণত হলো, ওকারে পরিণত হলো। খুড়া, খুড়ো, ঠিক একইভাবে। তাহলে মোটামুটি বুঝতে পারলে প্রগত স্বরসঙ্গতি ঠিক কী কী কারণের জন্য হয়। এই যে দুখানা কারণ তোমাদের বললাম, এই কারণগুলো তোমরা মনে রাখলে ভালো, একান্ত যদি মনে না থাকে তাহলে তো কিছু করার নেই, তাও মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, এরপরে স্বরসঙ্গতির যে দ্বিতীয় ভাগ সেটা হচ্ছে পরাগত স্বরসঙ্গতি। পরাগত স্বরসঙ্গতি কাকে বলে মোটামুটি এর আগে আমরা দেখে নিয়েছি। পরাগত কথাটার অর্থ কি, পরবর্তী স্বরধ্বনির প্রভাবে, তাই তো। পরাগত কথাটির অর্থ হচ্ছে পরবর্তী, পরবর্তী স্বরের প্রভাবে যখন পূর্ববর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটে তখন তাকে বলে পরাগত স্বরসঙ্গতি। যেমন ভুলা, ভোলা, লিখা, লেখা। প্রথমেকার মানে পরের স্বরধ্বনির প্রভাবে যখন আগের স্বরধ্বনির পরিবর্তন ঘটছে তখন সেটাকে বলা হচ্ছে, সেই পুরো পদ্ধতিটাকে বলা হচ্ছে পরাগত স্বরসঙ্গতি। এই পরাগত স্বরসঙ্গতিও মোটামুটি আবার কতগুলো কারণের জন্য হয়। এই কারণগুলো যেমন প্রগত স্বরসঙ্গতি আমি তোমাদের বললাম দুখানা কারণ, ঠিক পরাগত স্বরসঙ্গতির মোটামুটি 4টে কারণ রয়েছে, যে 4টে কারণের জন্য পরাগত স্বরসঙ্গতি হয়ে থাকে। যেমন এটা মনে রাখবে, এগুলো পরে যদি কোনো শব্দের পরে অ, আ, এ এবং ও, অ স্বরধ্বনি, আ স্বরধ্বনি, এ স্বরধ্বনি এবং ও স্বরধ্বনি থাকলে এবং আগে যদি হর্ষইকারের উচ্চারণ, তখন হর্ষইকারের উচ্চারণটা থাকলে কি হয়, ও থাকলে পরে অ, আ, এ, ও থাকলে পূর্বের হর্ষইকারের উচ্চারণটা একার হয়ে যাবে। যেমন শিখা, শেখা, লিখা, লেখা। তাহলে আগে ছিল হর্ষইকার, পরে ছিল আকার, তাহলে পরের আকারের জন্য পূর্বের হর্ষইকারটা কিসে পরিণত হলো, একারে পরিণত হলো। আর একটা কারণ দেখো, পরে যদি অকার, আকার, একার, ওকার থাকে এবং আগে যদি হর্ষৌকার থাকে তখন সেই হর্ষৌকারটা ওকারের মতন উচ্চারিত হয়। তাহলে পরবর্তী স্বরধ্বনি যদি কোনো শব্দের মধ্যে পরে যদি অ, আ, এ, ও এই সমস্ত স্বরধ্বনিগুলো থাকে এবং সেই শব্দের প্রথমে যদি হর্ষৌকার থাকে তখন সেই হর্ষৌকারটা এই সব পরবর্তী স্বরধ্বনিগুলোর প্রভাবে কিসে পরিণত হয়, ওকারে মতো উচ্চারিত হয় বা ওকারে পরিণত হয়। যেমন শুন, শোনো, শুন হর্ষকার আছে, দেখো সেটা কিসে পরিণত হলো, পরে কি আছে, ওকার আছে, অকার আছে। তো এই অয় স্বরধ্বনির প্রভাবে কি হলো না, হর্ষকারটা ওকারে পরিণত হলো। আর তৃতীয় কারণটা কি না, পরে যদি অ, আ, এ, ও, আ, এ, ও এই তিনটে যদি স্বরধ্বনি থাকে তাহলে পূর্বের একারের উচ্চারণটা তখন হয়ে যায় একার। উদাহরণ দিলে বুঝতে পারবে। একা, দেখো আগে কি রয়েছে এ, পরে কি রয়েছে আকার, তখন সেই এর উচ্চারণটা আমরা কার মতন জানলাম, একারের মতন, মতন উচ্চারণ। যেমন একা, একা, দেখো, 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 দে, দে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, লাস্ট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে পরে যদি হর্ষ অথবা জফলা থাকে, কোনো শব্দের পরে যদি হর্ষ জফলা থাকে এবং পূর্বের যদি অকার স্বরধ্বনি বসে থাকে তখন সে পূর্বের অকারটা কিসে পরিণত হয়, ওকারে পরিণত হয়। যেমন পতি, পতি, পরে হর্ষই ছিল, আগে অকার ছিল, সে আগের অকারটা কিসে পরিণত হলো, ওকারে পরিণত হলো, পতিটা হয়ে গেল পতি। সত্য, জফলা আছে, আগে অকার আছে, সত্যটা কিসে, তাহলে জন্য এটা জফলাটা কিসে পরিণত হলো, ওকারে পরিণত হলো, সত্য। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের প্রগত সঙ্গতি হওয়ার দুটো কারণ, আর পরাগত সঙ্গতি কাকে বলে, আর সেগুলো হওয়ার কি কি কারণ, মানে কোথায় কোন কোন স্বরধ্বনি থাকলে আগে বা পরে কি কি কারণ হয়। এই হচ্ছে তোমাদের মোট যেটা বোঝালাম, একটু ভালো করে সবাই বুঝে নিও।
আচ্ছা দেখো, এর আগে আমরা পড়লাম স্বরসঙ্গতির কতগুলো ভাগ। এখন স্বরসঙ্গতির দুটো ভাগ পড়েছি, পরাগত প্রগত, এবং পরাগত প্রগত স্বরসঙ্গতি যে কেন হচ্ছে সেই তার কিছু কারণও আমরা পড়েছি। এবার আমরা সেই স্বরসঙ্গতির যে আর একটা ভাগ রয়েছে মধ্যগত স্বরসঙ্গতি, এটা আমরা পড়ি। মধ্যগত মানে মধ্যে, মধ্যে যে মধ্য মানে মাঝখানে, মধ্যগত স্বরসঙ্গতি। শব্দের মধ্যে অবস্থিত স্বরধ্বনি যদি পূর্ববর্তী মানে আগের বা পরবর্তী মানে পরের স্বরধ্বনির প্রভাবে রূপান্তরিত হয় তখন তাকে বলে মধ্যগত স্বরসঙ্গতি। তাহলে মধ্যগত স্বরসঙ্গতি কাকে বলছে না, শব্দের মধ্যে অবস্থিত স্বরধ্বনি যদি পূর্ববর্তী বা পরবর্তী স্বরধ্বনির প্রভাবে রূপান্তরিত হয় তখন তাকে বলে মধ্যগত স্বরসঙ্গতি। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে তোমরা বুঝতে পারবে। যেমন দেখো, বিলাতি, বিলিতি, আগে স্বরসঙ্গতি এবং পরের, আগের স্বরধ্বনি এবং পরের স্বরধ্বনি, দুটো স্বরধ্বনির প্রভাবে মাঝখানের যে স্বরধ্বনিটা ছিল আকার, সেটা কি হলো, একই স্বরধ্বনিতে পরিণত হলো, বিলাতি বিল্লিতি, ভিখারি ভিখিরি। তাহলে বুঝতে পারলে মধ্যগত স্বরসঙ্গতিটা কিভাবে ঘটছে। আচ্ছা, এর পরের যে ভাগটা স্বরসঙ্গতির একদম শেষ ভাগ, অন্যান্য স্বরসঙ্গতি। অন্যান্য স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি কাকে বলছে না, পূর্ববর্তী স্বরধ্বনি ও পরবর্তী স্বরধ্বনি যখন একে অপরের প্রভাবে, পূর্ববর্তী স্বরধ্বনি এবং পরবর্তী স্বরধ্বনি যখন একে অপরের প্রভাবে দুজনেই পরিবর্তিত হচ্ছে তখন তাকে বলছি কি না, অনন্য স্বরসঙ্গতি। তাহলে অনন্য স্বরসঙ্গতি কাকে বলছে, অনন্য স্বরসঙ্গতি কাকে বলছে না, যখন আগের স্বরধ্বনি এবং পরের স্বরধ্বনি দুজনেই পরিবর্তিত হয়ে যাচ্ছে, একে অপরের প্রতি প্রভাব সৃষ্টি করে দুজনেই যখন পরিবর্তিত হচ্ছে তখন তাকে বলছে অনন্য স্বরসঙ্গতি। যেমন যজ্ঞ, যুগ্গী, যজ্ঞ ওকার পরে জফলাকার, দুজনেই একে অপরের উপর প্রভাব করে কি হলো, একজন হর্ষকারে পরিণত হলো আর একজন হর্ষইকারে পরিণত হলো। শহরিয়া, শহুরে, শহরিয়া, হর্ষই ই স্বরধ্বনি আর স্বরধ্বনি, এরা একে অপরের মধ্যে পরিবর্তিত হয়ে কি হয়ে গেল, শহুরে। দেখো, রিয়াটাতে পরিবর্তন হলো, হর্ষটা পরিণত হলো একারে এবং অস্বরধ্বনিটা পরিণত হলো হর্ষ স্বরধ্বনিতে। তাহলে অনন্য স্বরসঙ্গীত আমরা কাকে বললাম না, যখন কোনো স্বরধ্বনিতে পূর্বের স্বর এবং পরের স্বর একে অপরের উপর, দুজনেই একে অপরের উপর প্রভাব সৃষ্টি করে এবং নতুন করে একটা নতুন স্বরধ্বনি সৃষ্টি করে, তখন সেটাকে বলা হচ্ছে অনন্য স্বরসঙ্গতি। আচ্ছা, এরপরের যেটা পয়েন্ট সেটা হচ্ছে অপিনিহিতি। স্বরসঙ্গতির পরের যেটা পয়েন্ট ছিল অপিনিহিতি। অপিনিহিতিটা একদম খুবই সহজ একটা, সেটা কাকে বলছে অপিনিহিতি না, শব্দের মধ্যে যদি হর্ষই বা হর্ষ থাকে, সেই হর্ষই বা হর্ষকে আগে থেকে উচ্চারণ করে ফেলার রীতিকেই বলা হচ্ছে অপিনিহিতি। যেমন কালি, কাইল, দেখিয়া, দেখা, সাধু, সাউদ, কন্যা, কন্যা। তাহলে যদি কোনো শব্দের মধ্যে হর্ষই বা হর্ষ থাকে, সেই শব্দের হর্ষ বা হর্ষকে আমরা যদি আগে থেকেই উচ্চারণ করে ফেলি, সেই যে রীতি সেটাকে আমরা বলছি অপিনিহিতি। আচ্ছা, এর পরের একদম শেষ যেটা রয়েছে, পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে কি অভিশ্রুতি। অভিশ্রুতি কাকে বলছি না, অপিনিহিতি বা বিপর্যস্ত স্বরধ্বনির প্রভাবে, অপিনিহিতিকে আমরা আর একটা কথা বলি বিপর্যস্ত স্বরধ্বনি। অপিনিহিতি বা বিপর্যস্ত স্বরধ্বনির প্রভাবে যখন পূর্ববর্তী স্বরধ্বনির পরিবর্তনকে বলছে অভিশ্রুতি। তাহলে অপিনিহিতি বা বিপর্যস্ত স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনি যদি পরিবর্তন হয়ে থাকে, সেই পরিবর্তনটাকে আমরা বলছি কি অভিশ্রুতি। উদাহরণ দিচ্ছি, দেখো এই উদাহরণটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। প্রাচীন রূপ মানে আগের রূপ ছিল ওই শব্দটার বাদিয়া। বিপর্যস্ত রূপ মানে অপিনিহিতির ফলে তার যে রূপটা তৈরি হলো, রূপান্তরিত যে রূপটা এলো, সেটা হচ্ছে বাইদ্যা, যেটা অপিনিহিতির একটা নিয়ম, হর্ষই থাকলে আগে থেকে সেটাকে উচ্চারণ করে ফেলা, বাদিয়া, বাইদ্যা। এবং এই যে বিপর্যস্ত রূপের ফলে যে পরবর্তী স্বরধ্বনির, পূর্ববর্তী স্বরধ্বনিটার কি হলো, পরিবর্তন হলো, বাইদ্যা থেকে কি হয়ে গেল, বেদে। কলিকাতা, কইলকাতা, কলকাতা ছিল কলিকাতা,
আগে এই যে কলিকাতার মধ্যে যে হর্ষইটা ছিল সেটাকে আগে থেকে উচ্চারণ করে ফেলা রীতিতে, মানে অপিনীতিতে বা বিপর্যস্ত রূপে হলো কি কৈলকাতা। আর এই যে কৈলকাতা হলো একটা বিপর্যস্ত স্বর রূপে এলো বা অপিনীতে হলো, তারপরে কি হলো পূর্ববর্তী যে স্বরধ্বনির পরিবর্তন হলো। দেখো কলকাতা ছিল অকার ছিল, ক যুক্ত অকার ছিল, সেটা কিসে পরিণত হলো, ওকারে পরিণত হলো, কলকাতা। তাহলে এই যেটা সেটাকে আমরা কি বলছি, এই জাতীয় জিনিসটাকে আমরা বলছি এই জাতীয় যে পরিবর্তন সেটাকে আমরা কি বলছি না, এই জাতীয় পরিবর্তনটাকে আমরা বললাম অভিশ্রুতি। তাহলে আজকে আমি তোমাদের পড়ালাম স্বরসঙ্গতি, স্বরসঙ্গতির যে কতগুলো ভাগ রয়েছে সেই 4টে ভাগ, এবং তারপরে অপিনীতি এবং তারপরে অভিশ্রুতি। কালকে আমি ব্যঞ্জন ধ্বনির যে রূপান্তর, আজকে স্বরধ্বনির রূপান্তরের ফলে যেগুলো হলো সেগুলো পড়ালাম, কালকে ব্যঞ্জন ধ্বনির রূপান্তরের ফলে যে পরবর্তী দিনে আমি সেটা তোমাদের বুঝিয়ে দেবো। দেখো এর আগের দিন আমরা যেটা পড়েছিলাম ধ্বনি পরিবর্তনের যে কয়েকটা ভাগ, তার শেষ ভাগটা ছিল কি ক্ষতিপূরক দীর্ঘীভবন। ক্ষতিপূরক দীর্ঘীভবন আমরা কাকে বলছি না, কর্ম উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো কর্ম, কম্ম, কাম, হস্ত, হাত। তাহলে কোনো শব্দের মধ্যে যদি কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পায় তখন কি হয় না, তখন অনেক সময় পূর্বে মানে আগে অবস্থিত হ্রস্বস্বর দীর্ঘস্বরে রূপান্তরিত হয়। মানে আগে যদি কোনো হ্রস্বস্বর যেমন অ, হর্ষই, এরকম যদি কিছু থাকে তখন সেটা তার কিসে পরিণত হয় না, দীর্ঘস্বরে রূপান্তরিত হয়। একে বলা হচ্ছে ক্ষতিপূরক দীর্ঘীভবন। যেমন দেখো কর্ম, কম্ম, কাম। কর্ম, ক যুক্ত র যুক্ত ম যুক্ত অ থেকে কি হলো, এখানটা এই যে ব্যঞ্জন ধ্বনিটা ছিল এই ব্যঞ্জন ধ্বনিটা লোপ পেলো, তার পরিবর্তে কি হলো, অ ছিল, অ ধ্বনি ছিল, সেখান থেকে কি হলো দীর্ঘস্বরে পরিণত হলো আ। কর্ম, কম্ম, কাম থেকে মানে আ দীর্ঘস্বরে এখানে আসলো। তেমন হস্ত, হাত, হস্ত থেকে হাত, যদি আমি এটা দেখি দন্তস্বর লোপ পেলো, এখানে ত জায়গায় থ এলো, ত উচ্চারণ করতে আমাদের তাড়াতাড়ি, এটা হচ্ছে তাড়াতাড়ি সময় লাগে, কিন্তু থ উচ্চারণ করতে আমাদের দীর্ঘ সময় লাগে। যেমন ত থেকে সেটা থ হলো, তেমনই তাহলে আমরা কাকে বুঝলাম ক্ষতিপূরক দীর্ঘীভবন না, শব্দের মধ্যে যদি কখনো কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেয়ে যায় তখন সেটা কি হয় না, আগের যে ধ্বনিটা থাকে হ্রস্বস্বরটা থাকে তখন সেটা দীর্ঘস্বরে রূপান্তরিত হয়ে যায়, এটাকে আমরা বলছি ক্ষতিপূরক দীর্ঘীভবন। তাহলে এখানেই মোটামুটি তোমাদের ধ্বনি পরিবর্তনের অনেকটা ভাগ একটা শেষ হয়ে গেল। এরপরে আর একটাই বোধহয় ভাগ রয়েছে, কতগুলো মানে ভাগের কিছুটা অংশ রয়েছে, সেটা আমরা পরে বুঝে নেব।